আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েকদিন কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। অনেকে বলে বাঙালির পিতা, তা আমি বলবো যে না, বাঙালি অনেক বড়, অনেক আগের কথা, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমারও বিচার হইতে পারে যে আমি বঙ্গবন্ধুরে ভালোবাসি, মুক্তিযোদ্ধা ছিলাম, হতে পারে, কিন্তু দলীয়ভাবে নিষিদ্ধ করা, কার্যক্রম বন্ধ রাখা, এটা যারা করেছে তারাই অন্যায় কাজ করেছে। এবং আপনাকে আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েকদিন কয়েক মাস আওয়ামী লীগ তার পজিশনে যাবে। আমরা পাকিস্তান আমলে কোনো ঝগড়াঝাটি হলে, কোনো সালিশ বিচার হলে আমরা কিন্তু মুসলিম লীগের লোককেও বিচারক মানতে কোনো দ্বিধা করতাম না, এবং তাদের বিচার অবিচার হতো না, ন্যায় বিচার হতো। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না, মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেটা বঙ্গবন্ধুর পক্ষে। জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না, হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবকে মোছা যাবে না। মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপি থাকে না, আর মুক্তিযুদ্ধ তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ আর বিএনপির মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বলার সুযোগ আছে। যদিও আমাদের অনেক বড় বড় নেতা, যাদেরকে কেউ মানে কিনা জানি না, জনগণের উপরে কোনো প্রভাব আছে কিনা জানি না, তারা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছে। জিয়াউর রহমান অত ছোট না, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে একটা প্রবাদ পুরুষ। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক না বললাম যেমনি, তেমনি মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেটা বঙ্গবন্ধুর পক্ষে। জিয়াউর রহমানের নিজের থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার শক্তি সামর্থ্য তখন ছিল না, যেমনটি তিনি বলেছিলেন অন বিহাফ অফ আওয়ার হ্যাঁ, সেই গ্রেট জন্যই লিডার। সেইটা বিএনপির অনেক নেতারা আছে যারা সব বোঝে, এত ইংরেজি জানে, কিন্তু অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কথাটা বোঝে না। না বোঝায় তাদের ক্ষতি হবে। কিন্তু জিয়াউর রহমানকে যেমন মুছে দেওয়া যাবে না, হাজার বছরেও বঙ্গবন্ধু শেখ মুজিবকে মোছা যাবে না, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মোছা যাবে না, হোসেন শহীদ সরওয়ার্দিকে মোছা যাবে না, শেরে বাংলা একে ফজলুল হককে মোছা যাবে না। যাদের মোছা যাবে না তাদের আমরা ছোটরা চেষ্টা করলেই মুছতে পারবো না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক মোছা যাবে না। যাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন তিনি তার লোক, অযোগ্য, সার্বিক ব্যর্থতা, সবকিছু অধ্যাপক ইউনূসের। 360 বার তো অধ্যাপক ইউনূসের ফাঁসি হওয়া উচিত। একটা কথা আপনি জানবেন, শুধু হামের জন্যে না, যাকে স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছিলেন তিনি তার লোক, অযোগ্য। গ্রামীণ ব্যাংকের জন্য যোগ্য হতে পারে, কিন্তু রাষ্ট্রের জন্য তিনি অযোগ্য। কয়েকজন মানুষ তারা মোটামুটি ভালো করেছেন, তার মধ্যে যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, আসিফ নজরুলকে নিয়ে নানান কথা, তারপরেও বলবো ভালো করে, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এটা স্বাস্থ্যমন্ত্রীর ব্যর্থতা না, ব্যর্থতা অধ্যাপক ইউনূসেরই ব্যর্থতা। সার্বিক ব্যর্থতা সবকিছু অধ্যাপক ইউনূসের। 300 কতজন, 60 জন বাচ্চা মারা গেছে, তাহলে 360 বার তো অধ্যাপক ইউনূসের ফাঁসি হওয়া উচিত। আমি এমনিই বলছি না। যে পরিমাণ বাচ্চা মারা গিয়েছে, এত বাচ্চা কিন্তু গণঅভ্যুত্থান যেটি বলা হয়ে থাকে সেখানেও কিন্তু এত শিশু মারা যায়। না, শিশু কেন মারা যাবে? মুক্তিযুদ্ধে এতগুলো শিশু এইভাবে মারা গেছে কিনা সন্দেহ। এর জন্যে উনি নোবেল পেয়েছেন বলে, শান্তিতে নোবেল পেয়েছেন, অশান্তি সৃষ্টির জন্যে
তিনি তার ইসে কোনো শান্তি স্থাপন করতে পারেননি। এবং যে ছেলেরা এই আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করেছিলেন, তাদের যতগুলো ভুল ভ্রান্তি, তার জন্য অধ্যাপক ইউনূসকে দায়ী নিতে হবে। উনি যা কিছু হন, চেঙ্গিস খাঁ যেমন বাগদাদ ধ্বংস করে পৃথিবীতে একটা ইতিহাস করে রেখেছেন, অধ্যাপক ইউনূসকেও এরকম ৩২-এর বাড়ি ধ্বংস করায় তাকে এরকম একটা তকমা নিতে হবে। এবং সেদিন বেশি দূরে নয়, বাংলার সব মানুষ, এমনকি যারা জামাত করে, তারাও এর জন্যে এক সময় প্রতিবাদ করবে। আমি মৌলানা ভাসানীর করা আওয়ামী লীগের লোক, বঙ্গবন্ধুর করা আওয়ামী লীগের লোক। আজকে কি দেশ ভালো চলছে? ভালো চলছে না। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার তার চাইতে যেন তেনভাবে নির্বাচিত একটি সরকার লক্ষ গুণ ভালো। আমি মৌলানা ভাসানীর করা আওয়ামী লীগের লোক, বঙ্গবন্ধুর করা আওয়ামী লীগের লোক। এদেশে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালিয়েছেন সেভাবেও দেশ চলে না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আজকে কি দেশ ভালো চলছে? ভালো চলছে না। কিন্তু অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার তার চাইতে যেন তেনভাবে নির্বাচিত একটি সরকার লক্ষ গুণ ভালো। সেই অর্থে মনে হয় কে যেন বলছেন, বিদ্যার দিগ্গজ অধ্যাপক ইউনূসের চাইতে তারেক রহমান নাকি লেখাপড়া জানে না। বাঙালি জাতি মুক্তিযুদ্ধের সময়ই একমাত্র একত্র হয়েছিল। বঙ্গবন্ধুর আমলে তার রাজনৈতিক যে কর্মী, তার যে নেতা, আগামী 100 বছরে 200 বছরও খুঁজে পাওয়া যাবে না ওরকম ত্যাগী নেতাদের। বঙ্গবন্ধুর সহকর্মীদের চুরি করা উচিত না আমাদের জন্যে। বঙ্গবন্ধু একজন ভাগ্যবান নেতা। তিনি তার এমন সহকর্মী পেয়েছিলেন। এই ভারত উপমহাদেশে একমাত্র মহাত্মা গান্ধী তার ওই রকম যোগ্য কর্মী পেয়েছিলেন, সহকর্মী। যেমন নেতাজি সুভাষ বোস, পণ্ডিত জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল, এরকম বড় বড় এদেরকে পেয়েছিলেন। বঙ্গবন্ধু ওরকম পেয়েছিলেন তোফায়েল আহমেদ, শাহ মাজ্জেম হোসেন, ওবায়দুর রহমান, KM ওবায়দুর রহমান, সিরাজুল আলম খান, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, এরকম তার প্রচন্ড শক্তিধর সহকর্মী ছিল। বক্তৃতার জাদুকর মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ, শেখ ফজলুল হক মনি। তাজউদ্দিন আহমেদ একজন দৃঢ়চেতা সংগঠক, কিন্তু বক্তা হিসেবে তিনি কিচ্ছুই না। নুর আলম সিদ্দিকীর কাছে, শাহ মোয়াজ্জেম হোসেনের কাছে, আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, লতিফ সিদ্দিকী, আল মুজাহিদি, ফেরদৌস কোরাইশি, এদের কাছে বাংলাদেশে বক্তৃতায়, বাংলাদেশে না পাকিস্তানে কেউ ছিল না, ধারে কাছেও ছিল না। ধারে কাছেও কেউ ছিল না। এই জন্য সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। জেমস বলে একজন গায়ক আছেন, জেমস কোনোখানে গেলে এখনো আমাদের মতো জনতার ঢল নামে মহাবীরেরা মিটিং মিছিল করলে যা হয় তার থেকেও অনেক বেশি লোকজন হয়। তাই লোককে একত্রিত করতে পারারও একটা প্রয়োজন আছে। সেইটা বঙ্গবন্ধুর আমলে, বঙ্গবন্ধুর এই যে গায়করা, এই যে নায়করা, এই যে শিল্পীরা, তারা সমস্ত জাতিটাকে একত্র করে ফেলেছিলেন। এবং বাঙালি জাতি মুক্তিযুদ্ধের সময়ই একমাত্র একত্র হয়েছিল। এখন বঙ্গবন্ধুকে নিয়ে যে সমালোচনা করা হয়, কথা বলা হয়, সেজন্য বঙ্গবন্ধু দায়ী না। আমাদের মতো ব্যর্থ তার সহকর্মীরা দায়ী। বঙ্গবন্ধুর সহকর্মীদের চুরি করা উচিত না, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু দুঃখের
দুঃখ করে বলেছিলেন যে পাকিস্তানিরা সব নিয়ে গেছে, কিন্তু আমার জন্য কিছু চোর রেখে গেছে। কথাটা মিথ্যা ছিল না। বঙ্গবন্ধুর আমলে তার রাজনৈতিক যে কর্মী, তার যে নেতা, আগামী 100 বছরে 200 বছরে খুঁজে পাওয়া যাবে না ওরকম ত্যাগী নেতাদের। হ্যাঁ, তার মধ্যে গরল আছে। মস্ত বড় কাজ করতে গেলে কিছু গরলতা নিশ্চয়ই থাকে। অনেকে অনেক সময় আমাকে মুক্তিযুদ্ধের গল্প বলতে বলে, আমার তখন বুক ফেটে যায়। অনেক মুক্তিযোদ্ধার তো আমার কোলে তার শেষ শ্বাসটা নিয়েছে। বঙ্গবন্ধুকে পেয়েই দেশকে চিনেছিলাম। কিছু কিছু মানুষ থাকে যাদের বিশেষ বলে কিছুই থাকে না। যেমন অনেকে অনেক সময় আমাকে মুক্তিযুদ্ধের গল্প বলতে বলে, আমার তখন বুক ফেটে যায়। অনেকের কাছে মুক্তিযুদ্ধের তো গল্প হয়ই, কিন্তু আমার কাছে তো গল্প নয়, আমার কাছে তো বাস্তব। আমি যখন মুক্তিযুদ্ধের কথা তুলতে যাব, তখন মুক্তিযুদ্ধে যারা মারা গেছে তাদের কথা তো আমার স্মৃতিপটে আসবে। সেটা তো আনন্দের হবে না। অনেকগুলো মুক্তিযোদ্ধা যারা শ্বাস ত্যাগ করেছে, শেষ শ্বাস, সেরকম অনেক মুক্তিযোদ্ধার তো আমার কোলে তার শেষ শ্বাসটা নিয়েছে। সেটা বলতে গেলে তো আর আমার কাছে গল্প থাকে না। তো ওরকম অনেকগুলো জিনিস মানুষের জীবনে হয়। কারো কারো জীবনে বিশেষ করে কিছু থাকে না। আমরা যে জীবন শুরু করেছিলাম, আজ পর্যন্ত এসেছি, যে এখানে বিশেষ বলে কি আছে? ছেলেবেলায় একেবারে নাদান ছিলাম। দেশ কাকে বলে, মানুষ কাকে বলে কিছুই জানতাম না। ওই লতিফ সিদ্দিকীকে দেখে রাজনীতিতে এসেছিলাম। রাজনীতিতে এসে বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধুর সঙ্গেই হয়েছিল আমার ভালোবাসা। বঙ্গবন্ধুকে পেয়েই দেশকে চিনেছিলাম। দেশ আর মা, জননী আর জন্মভূমির মধ্যে যে কোনো পার্থক্য নাই, এটা আমি বঙ্গবন্ধুকে পেয়ে বুঝতে পেরেছি। আপনি এই ফ্লোরে হাত দিলে আপনি কি পাবেন জানি না। আমি এই ফ্লোরে হাত দিলে আমি আমার দেশ পাবো, আমার মাকে পাবো, এবং আমার মার স্পর্শ আমি এখানে অনুভব করব। আপনি ইচ্ছে করলে করতে পারবেন না, বলতে পারেন মুখে, কিন্তু আপনি পাবেন না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ক্ষোভ সাধারণত তো পাকিস্তানেরই হবে। পাকিস্তানের চাইতেও পাকিস্তানের দালালেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বেশি সোচ্চার। অধ্যাপক ইউনূসকে চিনতে পারিনি। তিনি মস্ত বড় মানুষ নন, একজন শ্রদ্ধাবান বিদৈষী মানুষ নন। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ক্ষোভ সাধারণত তো পাকিস্তানেরই হবে, এবং এখানে পাকিস্তানের দালাল যারা তাদের হবে। আমি দেখেছি অনেকেই বলে বাঁশের চাইতে কঞ্চি শক্ত বড়। পাকিস্তানের চাইতেও পাকিস্তানের দালালেরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বেশি সোচ্চার। মালিকের তো আর দালালি খেতে হয় না, তাই পাকিস্তানের দালালেরা দালালি পাওয়ার জন্যে তারা পাকিস্তান যদি একবার বলে ওরা 7 বার বলে। তো সেই জন্যে অধ্যাপক ইউনূস, আমি একসময় ভাবতাম যে উনি সত্যিই মস্ত বড় মানুষ। তার গ্রামীণ ব্যাংক যখন খুব অসুবিধায় পড়েছিল, সরকার যখন গলা টিপে ধরেছিল, ডক্টর কামাল হোসেনের কথায় আমি অধ্যাপক ইউনূসের পিছনে প্রায় 12 থেকে 15 বছর ছায়ার মতো আমি তাকে ছায়া দিয়েছি, অথবা তাকে আমি যে কোনোভাবে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়েছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি অধ্যাপক ইউনূসকে চিনতে পারিনি। তিনি মস্ত বড় মানুষ নন।